রাতে খাবার খেতে বসেছি। হঠাৎ ছেলে খুব গম্ভীর মুখে বলল, মা, তোমার আজু শেষ। আমি চমকে উঠলাম। সে বলল, আমি যমের দূত। তোমাকে নিতে এসেছি। আমি হাসতে গিয়েও পারলাম না, কারণ তার মুখ দেখে ভয় লাগছিল। সে বলল, কাল রাত 12টায় তোমার মৃত্যু। এটা নির্ধারিত। আমার খাবার গলায় আটকে গেল। সে আমার হাত ধরে বলল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। যমরাজের কাছে দরখাস্ত করেছি। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কি বলেছে? সে বলল, তিনি রাজি হয়েছেন একটা শর্তে। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? সে আমার 2 হাত ধরে বলল, তুমি আমাকে বিয়ে করলে তোমার আজু বৃদ্ধি হবে। আমার সারা শরীর কাঁপতে লাগল। সে বলল, মা, আমি যমের দূত হয়েও তোমাকে ভালোবাসি। বিয়ে করো আমাকে। আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাব। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা। সে বলল, এখনও 1 ঘন্টা সময় আছে। সিদ্ধান্ত নাও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সাহা। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম তানবীর সাহা, বয়স 55 বছর। আমাদের 2 সন্তান, আবির আর নিশা। আবির 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। নিশা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার যে অভিজ্ঞতার কথা বলবো সেটা এতটাই অবিশ্বাস্য যে আজও মাঝে মাঝে মনে হয় স্বপ্ন দেখছিলাম নাকি। কিন্তু আমি জানি এসব সত্যি ঘটেছিল। আমার পুরো জীবনটাই পাল্টে গিয়েছিল সেই রাতের পর থেকে। সেই রাতে আমি রান্নাঘরে খাবার পরিবেশন করছিলাম। আবির হঠাৎ এসে খাবার টেবিলে বসে গম্ভীর হয়ে গেল। তার চোখে একটা অদ্ভুত চকচকে ভাব ছিল, যেটা আমি কখনো দেখিনি। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আজ রাতে তোমার জীবনে বড় পরিবর্তন আসবে। আমি ভাবলাম কোনো নতুন সারপ্রাইজের কথা বলছে হয়তো। কিন্তু তার পরের কথাগুলো শুনে আমার পুরো শরীর শিউরে উঠল। সে বলল, মা, তুমি জানো না আমি আসলে কে? আমি এই পৃথিবীর মানুষ নই। আমি হেসে বললাম, কি বলিস? তোর বয়স হয়েছে তাই এসব কথা বলিস? কিন্তু সে একদম গম্ভীর মুখে বলল, মা, আমি অন্য জগতের প্রতিনিধি। আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। আমি ভয় পেতে শুরু করলাম। আবিরের চোখে যে ভাব দেখছিলাম সেটা আমার চেনা ছেলেটার মতো লাগছিল না। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সাথে এক বিশেষ বন্ধনে আবদ্ধ হলে আমি তোমাকে অমরত্ব দিতে পারি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কি ধরনের বন্ধন? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। সে আমার কাছে আরও এসে বলল, তুমি আমাকে বিয়ে করলে আমি তোমাকে চিরযৌবনা করে দিতে পারি। তুমি কখনো বুড়ো হবে না। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কেমন কথা? আমি তার মা, সে আমার ছেলে। কিন্তু তার চোখে যে আগুন জ্বলছিল সেটা দেখে আমি বুঝতে পারছিলাম এটা কোনো রসিকতা নয়। আবির, তুই কি বলছিস? আমি তোর মা, আমি চিৎকার করে বললাম। সে শান্ত গলায় বলল, মা, এই সম্পর্ক শুধু এই জন্মের। আমি অন্য জগত থেকে এসেছি। আমার আসল রূপ তুমি দেখোনি বলে সে হঠাৎ তার শার্ট খুলে ফেল। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম। কিন্তু যখন চোখ খুললাম দেখি সে আগের মতোই দাঁড়িয়ে আছে। তবে তার পিঠে কিছু অদ্ভুত দাগ ছিল, যেগুলো দেখতে প্রাচীন ভাষার অক্ষরের মতো। সে বলল, এই দাগগুলো আমার আসল পরিচয়। আমি অপদেবতাদের প্রতিনিধি। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। সে আবার বলল, মা, তুমি যদি আমার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হও তাহলে তুমি অসীম শক্তি পাবে। আমরা একসাথে এই পৃথিবী শাসন করতে পারব। তার কথা শুনে আমার মনে হচ্ছিল যেন কোনো ভয়াবহ স্বপ্নের মধ্যে আছি। হঠাৎ দরজা খুলে নিশা ঢুকল। সে আবিরকে দেখে বলল, ভাইজা, তুমি আবার মামার সাথে নাটক করছ? আমি অবাক হয়ে নিশার দিকে তাকালাম। নিশা হেসে বলল, মা, ভাইজা থিয়েটারে অভিনয় করার প্র্যাকটিস করছে। কাল তার অডিশন আছে। আবির লজ্জিত মুখে বলল, মা, আসলে আমি নতুন একটা ড্রামার জন্য অডিশন দেব। সেখানে আমাকে একটা অদ্ভুত চরিত্রে অভিনয় করতে হবে। তাই প্র্যাকটিস করছিলাম। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তুই আমাকে এত ভয় পাইয়ে দিলি কেন? আমি বললাম। আবির বলল, সরি মা। আমি দেখতে চাচ্ছিলাম আমার অভিনয়টা কেমন লাগছে। নিশা বলল, মা, ভাইয়ার অভিনয় অনেক ভালো। সে নিশ্চয়ই সিলেক্ট হবে। আমি মনে মনে হাসি চাপলাম। আমার ছেলে অভিনয়ে কত ভালো। কিন্তু পরের দিন সকালে উঠে যা দেখলাম সেটা আমার সব ধারণা পাল্টে দিল। আবির রুমে নেই। তার বিছানায় একটা চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, মা, আমি আসলেই অন্য জগতের।
আমাকে ফিরে যেতে হবে। কিন্তু তার আগে তোমাকে একটা গোপন কথা জানাতে চাই। আমি চিঠিটা পড়তে থাকলাম। মা, আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে অনেক মূল্যবান জিনিস লুকানো আছে। দাদুর আমলের সোনা, রূপা আর হীরা। আমার চোখ ছানাবড়া হয়ে গেল। এই ধনসম্পদ দিয়ে তুমি অনেক ভালো জীবন কাটাতে পারবে। কিন্তু এই গোপনীয়তা শুধু তোমার জানা থাকবে। চিঠিতে একটা ম্যাপও ছিল। সেখানে দেখানো ছিল রান্নাঘরের কোনো জায়গা চাপ দিলে একটা গোপন দরজা খুলবে। আমি উৎসুক হয়ে রান্নাঘরে গেলাম। ম্যাপ অনুযায়ী দেয়ালের একটা বিশেষ জায়গা চাপ দিলাম। বিস্ময়কর! দেয়ালের একটা অংশ সরে গিয়ে একটা সিঁড়ি দেখা গেল। আমি কাঁপতে কাঁপতে নিচে নামলাম। সেখানে সত্যিই একটা ছোট কক্ষ ছিল। আর কক্ষের মধ্যে অনেকগুলো পুরনো বাক্স। প্রথম বাক্স খুলে দেখি ভর্তি সোনার গহনা। দ্বিতীয় বাক্সে রূপার থালাবাটি। তৃতীয় বাক্সে দামি পাথরের গহনা। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমরা যে এত দরিদ্র ছিলাম, এত ধনসম্পদ আমাদের বাড়িতেই লুকানো ছিল। কিন্তু তখনই আমার চোখে পড়ল আরেকটা চিঠি। সেটা খুলে পড়লাম। এটা ছিল আমার শ্বশুরের লেখা। চিঠিতে লেখা, যে আমার এই চিঠি পড়বে সে নিশ্চয়ই আমার পরিবারের কেউ। আমি আমার সারা জীবনের সঞ্চয় এখানে লুকিয়ে রেখেছি। এই অর্থ দিয়ে আমার পরিবার ভালো জীবন কাটাবে। আমি কাঁদতে শুরু করলাম। আবির আসলেই আমাদের ভালোর জন্য এসব করেছে। সে আমাকে নাটক দেখিয়ে এই গুপ্তধনের কথা জানিয়েছে। আমার চতুর ছেলে। তখনই উপরে শব্দ শুনলাম। আবিরের গলা। মা, তুমি কোথায়? আমি দ্রুত উপরে গেলাম। আবির হেসে দাঁড়িয়ে আছে। মা, কি পেয়েছ? সে জিজ্ঞেস করল। আমি তাকে জড়িয়ে ধরলাম। তুই কোথায় গিয়েছিলি? আবির বলল। মা, আমি থিয়েটার গ্রুপের সাথে অডিশনে গিয়েছিলাম। সিলেক্ট হয়ে গেছি। আমি খুশি হয়ে তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম। এরপর আমি তানভীরকে সব কথা বললাম। সে প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন গুপ্ত কক্ষটা দেখল তখন অবাক হয়ে গেল। আমরা সিদ্ধান্ত নিলাম এই ধনসম্পদ দিয়ে বাচ্চাদের ভালো পড়াশোনা করাব, একটা ভালো বাড়ি কিনব। কিন্তু আবিরের চিঠিতে আরেকটা কথা ছিল। সে লিখেছিল, মা, এই ধনের সাথে একটা অভিশাপ জড়িত। যে এই ধন ব্যবহার করবে তাকে অন্যদের সাহায্য করতে হবে। আমরা ভাবলাম এটা কোনো সমস্যা না। আমরা তো সব সময় অন্যদের সাহায্য করি। কিন্তু পরের মাসে আমাদের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রতিদিন কেউ না কেউ আমাদের দরজায় এসে সাহায্য চাইত। কেউ টাকা চাইত, কেউ খাবার চাইত, কেউ চাইত কাজের সুবিধা। প্রথম দিকে আমরা সবাইকে সাহায্য করছিলাম। কিন্তু সংখ্যাটা ক্রমশ বাড়তে থাকল। দিনে 15-20 জন মানুষ আসত। আমাদের সব সময় সাহায্যের কাজেই কেটে যেত। একদিন আবির বলল, মা, আমার মনে হয় এই ধনের সাথে সত্যিই কোনো অভিশাপ জড়িত। তানভীরও বলল, আমাদের নিজেদের জীবন নেই। সারাদিন অন্যদের সেবা করে কাটাতে হচ্ছে। আমি ভাবতে লাগলাম আমাদের কি করা উচিত। তখনই আমার মনে পড়ল আবিরের চিঠিতে আরও একটা কথা ছিল। সে লিখেছিল, যদি কখনো এই ধনের বোঝা ভারী লাগে তাহলে সব ফিরিয়ে দিয়ে আগের জীবনে ফিরে যাওয়া যাবে। আমরা পরিবারের সবাই মিলে আলোচনা করলাম। সিদ্ধান্ত নিলাম যে এই ধন আমাদের জন্য নয়। আমরা সব সোনাদানা বিক্রি করে একটা দাতব্য সংস্থা খুলব। সেখানে গরিব মানুষদের সাহায্য করব নিয়মিতভাবে। যেদিন আমরা এই সিদ্ধান্ত নিলাম সেদিন থেকে আমাদের দরজায় আর কেউ সাহায্য চাইতে আসেনি। আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। আমরা বুঝলাম যে সত্যিকারের সুখ টাকা পয়সায় নয়, পরিবারের ভালোবাসায়। আবির তার থিয়েটারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে একটার পর একটা নাটকে অভিনয় করতে লাগল। তার অভিনয় দেখে আমার গর্ব হতো। আমার ছেলে কত বুদ্ধিমান! সে আমাদের সামনে নাটক করে আসলে একটা বড় রহস্যের সমাধান দিয়ে দিল। কিন্তু আমার মনে এখনো প্রশ্ন জাগে। সেদিন রাতে আবিরের চোখে যে আগুন দেখেছিলাম, তার পিঠে যে অদ্ভুত দাগ দেখেছিলাম, সেগুলো কি সত্যি ছিল? নাকি আমার মনের ভুল ছিল? একদিন আমি আবিরকে জিজ্ঞেস করলাম, তোর পিঠে কি কোনো দাগ আছে? সে হেসে বলল, মা, সেদিন আমি কৃত্রিম ট্যাটু লাগিয়েছিলাম। নাটকের জন্য আমি স্বস্তি পেলাম। কিন্তু মাঝে মাঝে মনে হয় আবির যেন সত্যিই অন্য জগতের কেউ। তার বুদ্ধি, তার পরিকল্পনা সবই অসাধারণ। আজ আবির বিখ্যাত অভিনেতা হয়েছে। তার নাটক দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসে। আমার গর্বের সীমা নেই। নিশাও পড়াশোনায় খুব ভালো। সে চিকিৎসক হতে চায়। আমাদের দাতব্য সংস্থাটা এখন অনেক বড় হয়েছে। আমরা অনেক গরিব পরিবারকে সাহায্য করি।
তানভীর বলে, দেখো, আমাদের জীবনে যে রহস্যময় ঘটনা ঘটেছিল সেটা আমাদের আরও ভালো মানুষ করে তুলেছে। আমি মনে করি পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। টাকাপয়সা আসে যায়, কিন্তু পরিবারের বন্ধন চিরকালের। আবিরের সেই নাটকটা আমাদের এই শিক্ষা দিয়েছে। মাঝে মাঝে আমি ভাবি, যদি সেদিন আবির সত্যিই অন্য জগতের কেউ হতো তাহলে কি হতো। কিন্তু তারপরই মনে হয়, আমার ছেলে যেমন আছে তেমনি ভালো। তার মতো বুদ্ধিমান, প্রতিভাবান ছেলে পেয়ে আমি ধন্য। সেই রহস্যময় রাতের পর থেকে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল আমরা একে অপরকে আরও বেশি ভালোবাসি। আমরা বুঝেছি যে পরিবারের একটাই সব সমস্যার সমাধান। আজ যখন এই গল্পটা বলছি তখন আবির আমার পাশে বসে আছে। সে হাসছে। বলছে, মা, তুমি আমার সেই অভিনয়ের কথা এখনো ভুলতে পারোনি। আমি বলি, না, কারণ সেই অভিনয়টাই আমাদের জীবন বদলে দিয়েছে। নিশা বলে, মা, ভাইয়ার অভিনয় দেখে আমিও অভিনেত্রী হতে চাই। আমরা সবাই হেসে ফেলি। তানভীর বলে, আমাদের বাড়িতে দুজন অভিনেতা থাকলে তো আর শান্তি নেই। কিন্তু আমি জানি, আমাদের এই পরিবারে যাই ঘটুক না কেন, আমরা সব সময় একসাথে থাকব। আবিরের সেই রহস্যময় নাটকটা আমাদের শিখিয়েছে যে ভালোবাসা আর একটাই পরিবারের সবচেয়ে বড় শক্তি। আমার এই গল্প শুনে আপনারাও নিশ্চয়ই বুঝেছেন যে জীবনে কখনো কখনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কিন্তু পরিবারের সাথে থাকলে সব কিছুই মোকাবেলা করা যায়। আমাদের সেই রহস্যময় রাতটা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। এই গল্পটা শেষ করার আগে বলতে চাই, জীবনে যত রহস্যই থাকুক না কেন, পরিবারের ভালোবাসা সব রহস্যের চেয়ে বড়। আবিরের মতো চতুর ছেলে পেয়ে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। কিন্তু সত্যি বলতে, সেই রাতের পর থেকে আমার জীবনে আরও কিছু রহস্যজনক ঘটনা ঘটেছে, যেগুলোর কোনো ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাইনি। মাঝে মাঝে রাতে স্বপ্নে দেখি কোনো অজানা জায়গায় আমি হাঁটছি, আর আবির আমার পাশে আছে। কিন্তু সেখানে সে আমার ছেলে নয়, সে কোনো রহস্যময় ব্যক্তি। একদিন আমি তানভীরকে বললাম এই স্বপ্নের কথা। সে বলল, তুমি বেশি চিন্তা করো, তাই এসব স্বপ্ন দেখো। কিন্তু আমি জানি এগুলো শুধু স্বপ্ন নয়, কিছু তো একটা আছে। আবিরের থিয়েটারের সাফল্য দিন দিন বাড়তে থাকল। সে এখন টিভিতেও অভিনয় করে। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সে যেন সত্যিই অভিনয় করছে না, বরং তার আসল চরিত্র প্রকাশ পাচ্ছে। একদিন সন্ধ্যায় আবির বাড়ি এল। তার চোখে একটা অদ্ভুত চকচকে ভাব ছিল। সে বলল, মা, তোমাকে একটা কথা বলতে চাই। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এই একই ভঙ্গিতে সে সেই রাতেও কথা বলেছিল। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি একটা বিশেষ সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি। কিন্তু সেটার জন্য আমাকে 3 মাস বিদেশে থাকতে হবে। আমি স্বস্তি পেলাম। আমি ভেবেছিলাম সে আবার সেই অদ্ভুত কথাবার্তা বলবে। কিন্তু তারপরই সে বলল, মা, আমি যাওয়ার আগে তোমাকে আরও একটা গোপন কথা বলতে চাই। আমার শরীর আবার কাঁপতে লাগল। সে বলল, আমাদের বাড়ির সেই গুপ্ত কক্ষে আরও একটা গোপন দরজা আছে। কি? আমি অবাক হয়ে বললাম। সে বলল, হ্যাঁ মা, সেই কক্ষের পিছনের দেয়ালে একটা লুকানো সুইচ আছে। সেটা চাপলে আরও একটা কক্ষ খুলবে। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, সেখানে কি আছে? আবির রহস্যময় হেসে বলল, সেটা তুমি নিজেই দেখো। তবে একা যেও না, বাবাকে নিয়ে যেও। আমি বললাম, তুই আমাদের সাথে যাবি না? সে বলল, আমি আগামীকাল ভোরেই রওনা হব। তোমরা আমার যাওয়ার পর দেখো। পরের দিন সকালে আবির চলে গেল। আমি আর তানভীর দুপুরে সেই গুপ্ত কক্ষে গেলাম। আবিরের কথা অনুযায়ী পিছনের দেয়ালে খোঁজ করলাম। সত্যিই একটা ছোট সুইচ পেলাম। সুইচ চাপতেই দেয়ালের একটা অংশ সরে গেল। আমরা দুজনে কাঁপতে কাঁপতে ভিতরে ঢুকলাম। সেখানে একটা ছোট ঘর। কিন্তু এই ঘরে সোনাদানা নয়, ছিল অনেক পুরনো বই আর কিছু অদ্ভুত যন্ত্রপাতি। বইগুলো খুলে দেখলাম সেগুলো অজানা ভাষায় লেখা। তার মধ্যে অনেক ছবি ছিল। মানুষের ছবি, কিন্তু সেই মানুষদের চোখ জ্বলছে। অনেকটা আবিরের সেই রাতের চোখের মতো। তানভীর বলল, এগুলো কি জিনিস? আমি বললাম, আমার ধারণা এগুলো আমাদের পূর্বপুরুষদের কোনো গোপন জ্ঞান। একটা বইয়ের মধ্যে কিছু বাংলা লেখা চোখে পড়ল। সেখানে লেখা ছিল, আমাদের বংশে কিছু বিশেষ ক্ষমতা আছে। আমি আরও পড়লাম, প্রতি 3 প্রজন্মে একজন করে জন্ম নেয় যার অলৌকিক শক্তি থাকে। সে অন্যদের মন পড়তে পারে, ভবিষ্যৎ দেখতে পারে। আমার গলা শুকিয়ে গেল। আবিরই কি সেই বিশেষ ব্যক্তি? তানভীর আরেকটা বই খুল। সেখানেও বাংলা লেখা ছিল, যার এই ক্ষমতা আছে সে চাইলে অন্যদের ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু এর জন্য তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়।
আমি এখন বুঝতে পারছিলাম আবির কেন সেই রাতে অদ্ভুত আচরণ করেছিল। সে আসলে আমাদের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। আর সেই নাটকটা ছিল তার একটা উপায়। আমরা আরও কিছুক্ষণ সেই গোপন গ্রন্থাগারে থাকলাম। অনেক অজানা তথ্য জানলাম আমাদের পারিবারিক ইতিহাস সম্পর্কে। বুঝলাম আমাদের বংশ খুবই প্রাচীন আর রহস্যময়। সন্ধ্যায় বাড়ি ফিরে আমি নিশাকে এসব কথা বললাম। সে অবাক হয়ে বলল, তাহলে ভাইয়ার সত্যিই অলৌকিক ক্ষমতা আছে? আমি বললাম, মনে হচ্ছে তাই। নিশা বলল, মা, তাহলে আমার কি কোনো ক্ষমতা আছে? আমি হেসে বললাম, সেটা সময়ই বলে দেবে, কিন্তু মনে মনে ভাবলাম, যদি সত্যিই আমাদের বংশে এমন ক্ষমতা থাকে, তাহলে নিশারও হতে পারে। আবির বিদেশ গিয়ে মাঝে মাঝে ফোন করত। একদিন ফোনে বলল, মা, তোমরা কি সেই দ্বিতীয় গোপন ঘরটা দেখেছ? আমি বললাম, হ্যাঁ। সেখানে অনেক পুরনো বই পেয়েছি। সে বলল, সেই বইগুলো আমাদের পূর্বপুরুষদের গানের ভাণ্ডার। সেগুলো ভালো করে পড়ো। আমি বললাম, আবির, তুই কি সত্যি? কথা শেষ করার আগেই সে বলল, মা, আমি যা তা তোমার ছেলে। এটাই সবচেয়ে বড় পরিচয়। তার কথায় আমার মন ভালো হয়ে গেল। কিন্তু তার বিদেশে থাকার সময় আমাদের বাড়িতে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটল। রাতে মাঝে মাঝে কেউ যেন আমাদের বাড়ির চারপাশে ঘোরাফেরা করত। কিন্তু জানালা দিয়ে দেখলে কাউকে দেখা যেত না। একদিন নিশা বলল, মা, আমার স্বপ্নে দেখি ভাইজা আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কার সাথে? সে বলল, সেটা দেখতে পাই না, কিন্তু মনে হয় কোনো অদৃশ্য শক্তির সাথে কথা বলছে। তানভীর একদিন বলল, আমার মনে হয় আবির আমাদের রক্ষা করার জন্য কিছু একটা করে রেখেছে। আমি বললাম, কী রকম? সে বলল, আমাদের বাড়িতে কোনো খারাপ কিছু ঘটে না, অথচ এলাকায় অনেক বাড়িতে চুরি ডাকাতি হচ্ছে। সত্যিই তাই। আমাদের বাড়ি যেন একটা সুরক্ষিত দুর্গের মতো। কোনো সমস্যা আমাদের স্পর্শ করতে পারে না। আবির দূরে থেকেও আমাদের যত্ন নিচ্ছে। 3 মাস পর আবির ফিরে এলো। তাকে দেখে মনে হলো সে আরও পরিণত হয়েছে। তার চোখে আগের সেই রহস্যময় ভাব আছে, কিন্তু এখন সেটা ভয়ানক লাগে না, বরং প্রশান্তিদায়ক। আবির বলল, মা, আমি এই 3 মাসে অনেক কিছু শিখেছি। আমার ক্ষমতা আরও বেড়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুই কি সত্যিই অলৌকিক ক্ষমতার অধিকারী? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, কিন্তু এই ক্ষমতা আমি শুধু ভালো কাজেই ব্যবহার করি। নিশা দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ধরল। ভাইজা, আমারও কি তোর মতো ক্ষমতা আছে? আবির নিশার মাথায় হাত রাখল। হ্যাঁ নিশা, তোর মধ্যেও আছে, কিন্তু সেটা আরও কয়েক বছর পর প্রকাশ পাবে। আমি অবাক হয়ে বললাম, সত্যি? আবির বলল, হ্যাঁ মা, আমাদের বংশের মেয়েদের ক্ষমতা ছেলেদের চেয়েও বেশি। নিশা বড় হয়ে অনেক বড় কিছু করবে। সেদিন রাতে আবির আমাদের সেই গুপ্ত লাইব্রেরিতে নিয়ে গেল। সে সেই অজানা ভাষার বইগুলো পড়তে পারে। আমাদের অনুবাদ করে শোনাল। জানলাম আমাদের পূর্বপুরুষরা কত মহান ছিলেন। তারা রাজা বাদশাহদের উপদেষ্টা ছিলেন। আবির বলল, মা, আমাদের এই ক্ষমতার কথা কাউকে বলো না। মানুষ জানলে আমাদের নিয়ে বিপদ হতে পারে। আমরা সবাই প্রতিজ্ঞা করলাম যে এই গোপনীয়তা রক্ষা করব। এখন আমাদের জীবন আগের চেয়েও ভালো। আবির তার অভিনয়ের পাশাপাশি গোপনে অনেক মানুষকে সাহায্য করে। সে ভবিষ্যৎ দেখে মানুষদের বিপদের কথা জানিয়ে দেয়, তবে এমনভাবে করে যেন কেউ সন্দেহ না করে। নিশাও ধীরে ধীরে তার ক্ষমতা বুঝতে পারছে। সে মানুষের মন পড়তে পারে। স্কুলে তার বন্ধুরা মাঝে মাঝে অবাক হয়ে যায় যে নিশা কিভাবে তাদের মনের কথা জানে। আমি আর তানভীর গর্ব করি আমাদের 2 সন্তানকে নিয়ে। তারা শুধু আমাদের ছেলেমেয়ে নয়, তারা বিশেষ ক্ষমতার অধিকারী। কিন্তু তারা এই ক্ষমতা অহংকার করে নয়, বরং বিনয়ের সাথে ব্যবহার করে। আমাদের দাতব্য সংস্থাও এখন আরও বড় হয়েছে। আবিরের পরামর্শে আমরা অনেক নতুন প্রকল্প হাতে নিয়েছি। মানুষ আমাদের বলে, আপনাদের সিদ্ধান্ত সব সময় সঠিক হয় কিভাবে? আমরা শুধু হেসে বলি, অভিজ্ঞতা। কিন্তু আমি জানি এর পিছনে আছে আবিরের অলৌকিক শক্তি। সে দেখতে পায় কোনো প্রকল্প সফল হবে, কোনটা হবে না। এই যে আমার জীবনের কাহিনী বললাম, এর প্রতিটি ঘটনাই সত্যি। আমি জানি অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু যারা বিশ্বাস করবেন তারা বুঝবেন যে এই পৃথিবীতে অনেক রহস্য লুকিয়ে আছে। আজ আবির বিয়ে করেছে। তার স্ত্রীও একই রকম ক্ষমতাসম্পন্ন। তারা দুজনে মিলে আরও বড় কাজ করার পরিকল্পনা করছে। নিশাও বড় হচ্ছে। তার ক্ষমতা দিন দিন বাড়ছে। আমি মনে করি আমরা ভাগ্যবান যে আমাদের পরিবারে এমন বিশেষ সন্তান আছে। তারা শুধু আমাদের গর্ব নয়, পুরো সমাজের সম্পদ। কারণ তারা তাদের ক্ষমতা মানুষের কল্যাণে ব্যবহার করে।
এই ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতা। যে রাতে আবির আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেই রাত থেকেই আমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছিল। এখন আমি বুঝি যে সেটা ছিল আমাদের পারিবারিক রহস্য উন্মোচনের প্রথম পদক্ষেপ। আমার এই গল্প শুনে আপনারা বুঝবেন যে পৃথিবীতে এখনও অনেক রহস্য আছে। আমাদের চারপাশেই হয়তো এমন অনেক বিশেষ মানুষ আছেন যাদের অলৌকিক ক্ষমতা রয়েছে, কিন্তু তারা সেটা গোপন রাখেন। আমি আমার সন্তানদের শিখিয়েছি যে ক্ষমতা মানে দায়িত্ব। যার যত বেশি ক্ষমতা তার তত বেশি দায়িত্ব। আবির আর নিশা এই কথা মনে রেখে তাদের জীবন পরিচালনা করে। আমার এই দীর্ঘ কাহিনীর শেষ কথা হল, পরিবারের ভালোবাসা আর বিশ্বস্ততাই সব ক্ষমতার চেয়ে বড়। আবির যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, সে আমার কাছে তার প্রিয় ছেলে। নিশা যত বিশেষ ক্ষমতা নিয়ে জন্মে থাকুক, সে আমার আদরের মেয়ে। এই কাহিনী যাদের ভালো লেগেছে তারা বুঝবেন যে জীবনে কত অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, কিন্তু পরিবারের সাথে থাকলে যে কোনো রহস্যের মোকাবেলা করা সম্ভব। আল্লাহর রহমতে পথ খোঁজা। প্রথম অধ্যায়, অন্ধকারের দিন। রাসেল নামের একটি ছেলে ছিল। বয়স তার মাত্র 25 বছর। ঢাকা শহরের একটা ছোট্ট বস্তিতে তার মা আর ছোট বোনকে নিয়ে থাকত। বাবা মারা গিয়েছিল যখন রাসেলের বয়স মাত্র 15। সেই থেকে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল রাসেল। রাসেল প্রতিদিন ভোর 5টায় উঠত। ফজরের নামাজ পড়ে বাজারে সবজি বিক্রি করত। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে একটা দোকানে কাজ করত। রাতে বাড়ি ফিরে মাগরিবের নামাজ পড়ে মাকে সাহায্য করত। এভাবেই কেটে যাচ্ছিল তার দিনগুলো। একদিন সকালে যখন রাসেল বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তার মা ডাকল, রাসেল, একটু এদিকে আয়। রাসেল মায়ের কাছে গেল। মা তার হাত ধরে বসিয়ে দিল। বেটা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমাদের দেখাশোনা করছিস। আল্লাহ তোকে বরকত দিয়েছেন, কিন্তু আমি চাই তুই একটু বেশি পড়াশোনা কর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। আম্মা, আমি এখন কিভাবে পড়াশোনা করব? আমাদের তো খরচ চালানোই কষ্ট। মা মিষ্টি হেসে বলল, আল্লাহ যদি চান তাহলে সব পথ খুলে দেবেন। তুই চেষ্টা কর। আমি আর তোর বোন কম খেয়ে হলেও তোর পড়ার খরচ জোগাড় করব। রাসেল মায়ের কথায় খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে জানত মা কত কষ্ট করে তার জন্য এই কথাগুলো বলছে। সেই দিন থেকে রাসেল মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আমি কি করব? দ্বিতীয় অধ্যায়, প্রথম পদক্ষেপ। কয়েকদিন পর রাসেল তার এক বন্ধু করিমের সাথে দেখা করল। করিম বিশ্ববিদ্যালয়ে পড়ত। করিম ভাই, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই, কিন্তু আমার অবস্থা তো জানেনই কি। করিম বলল, রাসেল, তুই যদি সত্যিই চাস তাহলে উপায় আছে। সান্ধ্যকালীন কোর্স আছে, সেখানে ভর্তি হতে পারিস। আর বৃত্তির জন্য আবেদন করতে পারিস। রাসেল খুব আশান্বিত হল। সে জানত এটা খুব কঠিন হবে, কিন্তু সে চেষ্টা করতে চাইল। পরের দিন জুমার নামাজের পর রাসেল খুতবা শুনল। ইমাম সাহেব বলছিলেন, আল্লাহ তায়ালা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এই কথাগুলো শুনে রাসেলের মনে আরও বেশি সাহস এল। সে মনে মনে বলল, আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখছি। সেই সপ্তাহেই রাসেল ভর্তির ফর্ম সংগ্রহ করল। রাতে কাজ শেষে বাড়িতে এসে পড়াশোনা করতে লাগল। মা তাকে সাহায্য করত। ছোট বোন সাবিনাও তাকে উৎসাহ দিত। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। 2 মাস পরিশ্রমের পর ভর্তি পরীক্ষার দিন এল। রাসেল খুব ভোরে উঠে তাহাজ্জুদ পড়ল। আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আপনি যদি চান তাহলে আমাকে সফল করুন। আর যদি এটা আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে অন্য পথ দেখান। পরীক্ষার হলে গিয়ে দেখল অনেক ছাত্রছাত্রী। সবার চেহারায় উদ্বেগ। রাসেল মনে মনে সূরা ফাতিহা পড়ল এবং বিসমিল্লাহ বলে পরীক্ষা শুরু করল। পরীক্ষা শেষে রাসেল বাড়ি ফিরে মাকে সব বলল। মা বলল, আল্লাহর ইচ্ছা যা হবে তাই হবে। আমরা শুধু চেষ্টা করতে পারি। ফলাফলের অপেক্ষায় ছিল রাসেল। এই সময়ে সে আরও বেশি নামাজ কালাম পড়তে লাগল। প্রতিদিন ফজরের পর কুরআন তেলাওয়াত করত। 1 সপ্তাহ পর ফলাফল বের হল। রাসেল দেখল তার নাম মেধা তালিকায় আছে। শুধু তাই নয়, সে বৃত্তিও পেয়েছে। রাসেল খুশিতে কেঁদে ফেলল। মাকে খবর দিতেই মা আল্লাহর শুকরিয়া আদায় করল। চতুর্থ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর রাসেলের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। সকালে সবজি বিক্রি করত, বিকেলে ক্লাস করত, রাতে পড়াশোনা করত। খুবই কষ্টকর ছিল। কিন্তু রাসেল হাল ছাড়ল না। সে জানত আল্লাহ তাকে এই পথ দেখিয়েছেন কোনো কারণে। ক্লাসে রাসেল একটি মেধাবী ছেলে ছিল। তার শিক্ষকেরা তাকে পছন্দ করত। একদিন তার ইসলামের ইতিহাস বিষয়ের শিক্ষক জনাব আহমেদ সাহেব তাকে ডাকল। রাসেল, তুমি খুব ভালো ছাত্র। আমি তোমাকে একটা কাজের সুযোগ দিতে চাই। আমার একটা গবেষণা প্রকল্প আছে। তুমি সন্ধ্যায় আমার সাহায্য করতে পার। এতে তোমার কিছু টাকাও হবে গু। রাসেল খুব খুশি হল। এই কাজ পেলে তার পড়াশোনার খরচ আরও ভালোভাবে চালানো যাবে। কিন্তু একটা সমস্যা ছিল। এই কাজ করলে তাকে বিকেলের দোকানের কাজ ছাড়তে হবে। সেই আয় কমে যাবে। রাসেল বাড়িতে এসে মার সাথে কথা বলল। মা বলল, বেটা, আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন তখন অন্য দরজা খুলে দেন। তুই নতুন কাজটা নে কি? পঞ্চম অধ্যায়, জ্ঞানের পথে। রাসেল শিক্ষকের সাথে গবেষণার কাজ শুরু করল। কাজটি ছিল ইসলামিক ইতিহাস নিয়ে। রাসেল প্রতিদিন নতুন নতুন বিষয় শিখত। একদিন আহমেদ সাহেব বলল, রাসেল, তুমি জান উমর ইবনে আব্দুল আজিজ এর গল্প? জি না স্যার। তিনি ছিলেন উমাইয়া খলিফাদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ। তিনি যখন খলিফা হলেন তখন তিনি সব বিলাসিতা ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। তার স্ত্রী একদিন বলেছিল, আপনি খলিফা হওয়ার পর থেকে এত সাদামাটা হয়ে গেলেন কেন? উমর বলেছিলেন, আমি যদি সাধারণ মানুষের কষ্ট না বুঝি তাহলে তাদের ন্যায্য অধিকার দিতে পারব কিভাবে? এই গল্প শুনে রাসেলের মন ছুঁয়ে গেল। সে বুঝতে পারল যে আল্লাহ তাকে কষ্টের মধ্য দিয়ে পরীক্ষা নিচ্ছেন যাতে সে মানুষের কষ্ট বুঝতে পারে। ষষ্ঠ অধ্যায়, দানের শিক্ষা। রাসেলের আর্থিক অবস্থা একটু ভালো হচ্ছিল। বৃত্তি আর গবেষণার কাজের টাকা দিয়ে পরিবারের খরচ চলে যাচ্ছিল। একদিন জুমার নামাজের পর মসজিদে একটি ঘোষণা দেওয়া হল। আমাদের এলাকার একটি পরিবার খুব কষ্টে আছে। বাবা অসুস্থ, কাজ করতে পারছে না। 3টি ছোট সন্তান। কেউ যদি সাহায্য করতে পারেন গু। রাসেল শুনে মনে মনে ভাবল, তার নিজের অবস্থাই তো খুব ভালো না। কিন্তু মনে পড়ল একটি হাদিস, সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে গু। রাসেল সিদ্ধান্ত নিল। বাড়িতে গিয়ে মার সাথে কথা বলল। আম্মা, আমি ওই পরিবারটিকে কিছু সাহায্য করতে চাই। মা বলল, কিন্তু আমাদেরই তো খুব কম গু। আম্মা, আল্লাহ বলেছেন যে তোমরা যা ভালোবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা সত্যিকারের নেকি পাবে না। আমরা 1 সপ্তাহ একটু কম খেলেই হবে। মা রাসেলের কথায় খুশি হল। তারা সেই পরিবারের জন্য কিছু চাল, ডাল আর সবজি নিয়ে গেল। পরিবারের বাবা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনাদের মঙ্গল করুন গু। এর কিছুদিন পর একটি আশ্চর্য ঘটনা ঘটল। শিক্ষক আহমেদ সাহেব রাসেলকে বলল যে তার গবেষণা কাজ এত ভাল হয়েছে যে বিশ্ববিদ্যালয় তাকে অতিরিক্ত বৃত্তি দিচ্ছে। রাসেল বুঝতে পারল আল্লাহর কথা সত্য, তোমরা আল্লাহর পথে যা খরচ কর, আল্লাহ তার চেয়ে বেশি দেন গু। সপ্তম অধ্যায়, সাফল্যের পথে। দ্বিতীয় বর্ষে রাসেল ক্লাসে প্রথম স্থান অধিকার করল। তার সব শিক্ষক তার প্রশংসা করত। একদিন রাসেলের এক সহপাঠী আরিফ এসে বলল, রাসেল ভাই, আমি খুব সমস্যায় আছি। আমার ইংরেজি খুব দুর্বল। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? রাসেল ভাবল, তার তো নিজেরই অনেক কাজ। কিন্তু তারপর মনে পড়ল রাসূল এর একটি হাদিস, সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের উপকার করে। রাসেল আরিফকে সাহায্য করতে রাজি হল। প্রতিদিন ক্লাসের পর একটু সময় দিত তাকে। আরিফের ইংরেজি ভালো হতে লাগল। সে খুব কৃতজ্ঞ ছিল রাসেলের কাছে। 1 মাস পর আরিফ রাসেলকে একটি খবর দিল। রাসেল ভাই, আমার বাবার একটি কোম্পানি আছে। উনি বলেছেন আপনাকে পার্ট টাইম কাজ দিতে পারেন। বেতনও ভালোও। রাসেল অবাক হল। সে আরিফকে শুধু সাহায্য করেছিল মানবিকতার কারণে। কিন্তু আল্লাহ তাকে এর বিনিময় দিলেন। অষ্টম অধ্যায়, পরিবারের খবর। নতুন কাজের কারণে রাসেলের আয় বেড়ে গেল। পরিবারের অবস্থা ভালো হতে লাগল। ছোট বোন সাবিনাও স্কুলে ভালো করছিল। একদিন মা রাসেলকে ডেকে বলল, রাসেল, তোর বিয়ের কথা ভাবতে হবে গু। রাসেল বলল, আম্মা, আমি এখনও পড়াশোনা শেষ করিনি গি। হ্যাঁ, তা ঠিক। কিন্তু একটা ভালো মেয়ে দেখলে রেখে দেওয়া যায়।
আমাদের পাড়ার রহিম চাচার মেয়ে ফাতিমা। খুব ভালো মেয়ে। পড়াশোনাও করে কি? রাসেল জানত ফাতিমাকে। সে একটি ভাল মেয়ে ছিল। দিনদার পরিবারের মেয়ে। নিজেও নামাজ কালাম করত। রাসেল বলল, আম্মা আমি ইস্তেখারা করে দেখি গু। রাসেল 2 দিন ইস্তেখারা করল। তার মন ভাল লাগছিল এই বিয়ের কথা ভেবে। মা রহিম চাচার বাড়িতে গিয়ে কথা বলল। তারাও রাজি হল। 9ম অধ্যায়, বিবাহের প্রস্তুতি। বিবাহের প্রস্তুতি শুরু হল। রাসেল চাইল খুব সাদামাটা অনুষ্ঠান করতে। একদিন ফাতিমার বাবা রহিম চাচা এসে বলল, রাসেল বেটা, তোমার কোনো চাহিদা আছে? রাসেল বলল, চাচা আমি কিছু চাই না। শুধু আল্লাহর রহমত চাই। রহিম চাচা বলল, ভাল কথা। কিন্তু তুমি যেটা কর সেটা খুবই কষ্টের। তুমি কি মনে কর ফাতিমা এই কষ্ট সহ্য করতে পারবে? রাসেল বলল, চাচা আমি ফাতিমার সাথে কথা বলবো। যদি সে রাজি থাকে তাহলে ঠিক আছে গিয়ে। পরদিন রাসেল ফাতিমার সাথে পরিবারের উপস্থিতিতে কথা বলল। ফাতিমা, আমি এখনো ছাত্র। আমাদের সংসারে অনেক কষ্ট হবে। তুমি কি এই কষ্ট নিতে পারবে? ফাতিমা মিষ্টি হেসে বলল, রাসেল ভাই, আল্লাহ যদি চান তাহলে সব কষ্ট সহজ হয়ে যাবে। আর মুমিনের জীবনে কিছু কষ্ট তো থাকবেই গু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল ফাতিমা একটি বুদ্ধিমতী এবং ধৈর্যশীল মেয়ে। 10ম অধ্যায়, বিবাহ। খুব সাদামাটাভাবে রাসেল আর ফাতিমার বিবাহ হল। মসজিদে আকদ হল। বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান। বিবাহের পর রাসেলের জীবনে অনেক পরিবর্তন এল। ফাতিমা খুব ভালো একটি স্ত্রী ছিল। সে রাসেলকে পড়াশোনায় সাহায্য করত। ঘরের কাজও সামলাত। ফাতিমা নিজেও পড়াশোনা চালিয়ে যেত। সে BA পাস করে একটা চাকরির চেষ্টা করছিল। একদিন ফাতিমা রাসেলকে বলল, আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছি। এতে আমাদের আয় বেড়ে যাবে গু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল আল্লাহ তাদের জন্য কত ভালো একটা পথ তৈরি করেছেন। 11 অধ্যায়, সামাজিক কাজ। রাসেল আর ফাতিমার আর্থিক অবস্থা উন্নতি হচ্ছিল। তারা ঠিক করল কিছু সামাজিক কাজ করবে। তারা প্রতি মাসে এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করত। এতিম বাচ্চাদের পড়ার খরচ দিত। একদিন রাসেল দেখল পাড়ার একটি বাচ্চা আব্দুর রহমান স্কুলে যায় না। রাসেল তার বাবার সাথে কথা বলল। ভাই, আব্দুর রহমান স্কুলে যায় না কেন? বাচ্চার বাবা বলল, ভাই আমার তো স্কুলের খরচ দেওয়ার সামর্থ্য নেই গিয়ে। রাসেল বলল, আপনি চিন্তা করবেন না। আমি তার পড়ার খরচ দেব। এভাবে রাসেল বেশ কয়েকটি বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিল। 12 অধ্যায়, গ্র্যাজুয়েশন। 3 বছর পরিশ্রমের পর রাসেল গ্র্যাজুয়েশন সম্পন্ন করল। সে তার ব্যাচে 3য় স্থান অধিকার করল। স্নাতক হওয়ার পর রাসেল একটা ভালো চাকরি পেল। একটা বেসরকারি সংস্থায় প্রোগ্রাম অফিসার হিসেবে। প্রথম বেতন পাওয়ার দিন রাসেল মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল। আম্মা, আল্লাহর রহমতে আজ আমি সফল হয়েছি। এটা সব আপনার দোয়ার বরকত। মা কেঁদে ফেল। আল্লাহ তোকে আরও বরকত দিন গু। রাসেল তার প্রথম বেতনের অনেকটা টাকা দিয়ে মাকে একটা সোনার আংটি কিনে দিল। বাকি টাকা দিয়ে এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করল। 13 অধ্যায়, সন্তানের আগমন। বিয়ের 2 বছর পর ফাতিমা গর্ভবতী হল। রাসেল খুব খুশি হল। সে আল্লাহর কাছে দোয়া করত যেন সন্তান নেক হয়। একদিন রাত 2টার সময় ফাতিমার প্রসব ব্যথা উঠল। রাসেল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। কয়েক ঘণ্টা পর একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম হল। রাসেল খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা ছেলের নাম রাখল ইউসুফ। ইউসুফ খুব সুন্দর একটি বাচ্চা ছিল। রাসেল প্রতিদিন তার কানে আজান দিত। কুরআনের আয়াত পড়ে শোনাত। 14 অধ্যায়, নতুন পরিকল্পনা। ইউসুফের জন্মের পর রাসেল আর ফাতিমা ভাবতে লাগল কিভাবে তাদের ছেলেকে একটি ভালো মুসলমান হিসেবে গড়ে তুলবে। রাসেল বলল, ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা পায়। আমরা তাকে হাফেজ বানাব। ফাতিমা বলল, হ্যাঁ, এটা খুব ভালো পরিকল্পনা। আর আমি চাই সে যেন দুনিয়ার শিক্ষাও ভালো করে নেয় গু। তারা সিদ্ধান্ত নিল ইউসুফ একটু বড় হলে তাকে একটি ভালো ইসলামী স্কুলে ভর্তি করাবে। এদিকে রাসেলের কাজেও উন্নতি হচ্ছিল। তার বস তাকে খুব পছন্দ করত। কারণ রাসেল খুব সৎ এবং পরিশ্রমী ছিল। একদিন রাসেলের বস মিস্টার করিম তাকে ডাকল। রাসেল, আমি তোমাকে একটা নতুন প্রকল্পের দায়িত্ব দিতে চাই।
এটা গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য। তুমি কি আগ্রহী? রাসেল বলল, জি স্যার, আমি আগ্রহী গো। তাহলে তোমাকে একটা গ্রামে গিয়ে কাজ করতে হবে। সেখানে স্কুল বানানো, স্বাস্থ্যসেবা দেওয়া এসব। রাসেল ভাবল, এটা তো খুব ভালো একটা কাজ। মানুষের সেবা করার সুযোগ। ৫০ অধ্যায়, গ্রামের কাজ। রাসেল পটুয়াখালীর একটা গ্রামে গেল কাজ করতে। গ্রামের নাম ছিল সুন্দরপুর। খুব সুন্দর একটা গ্রাম, কিন্তু অনেক সমস্যা ছিল। গ্রামে পৌঁছে রাসেল দেখল এখানে কোনো উন্নত স্কুল নেই, স্বাস্থ্যকেন্দ্রও নেই, রাস্তাঘাট খারাপ। রাসেল প্রথমে গ্রামের মানুষদের সাথে কথা বলল, তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করল। গ্রামের প্রধান হাজী সাহেব বলল, বেটা, আমাদের অনেক সমস্যা। বাচ্চাদের পড়াশোনার জন্য শহরে পাঠাতে হয়, আর অসুখ বিসুখ হলে অনেক দূরে যেতে হয় গিয়ে। রাসেল বলল, হাজী সাহেব, আমরা ইনশাআল্লাহ এসব সমস্যার সমাধান করব। কিন্তু আপনাদের সবার সাহায্য লাগবে গু। রাসেল প্রথমে একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করল। গ্রামের মানুষদের সাথে নিয়ে একটা জায়গা ঠিক করল। কাজ শুরু করার আগে রাসেল একটা জামাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আপনি এই কাজে আমাদের সাহায্য করুন গো। ৬০ অধ্যায়, বাধা বিপত্তি। স্কুল বানানোর কাজ শুরু হল, কিন্তু কিছু সমস্যা দেখা দিল। গ্রামের কিছু প্রভাবশালী লোক এই প্রকল্পের বিরোধিতা করতে লাগল। একদিন রাসেল জানতে পারল যে স্থানীয় একজন রাজনৈতিক নেতা আলতাফ সাহেব বলেছেন যে এই প্রকল্প তার অনুমতি ছাড়া হতে পারবে না। রাসেল ভাবল, এই সমস্যার সমাধান করতে হবে। সে আলতাফ সাহেবের সাথে দেখা করতে গেল। আসসালামু আলাইকুম আলতাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমিই নাকি ওই নতুন অফিসার? জি ভাই, আমি রাসেল। আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম গু। কি ব্যাপার? আমরা এই গ্রামে একটা স্কুল বানাতে চাচ্ছি। শুনলাম আপনি বিরোধিতা করছেন গু। আলতাফ সাহেব একটু রাগত স্বরে বলল, দেখ ভাই, এই এলাকায় আমার প্রভাব আছে। আমার সাথে কথা না বলে কিছু করা যায় না। রাসেল বুঝতে পারল আলতাফ সাহেব মনে করছেন তার ক্ষমতা চ্যালেঞ্জ হচ্ছে। রাসেল বিনয়ের সাথে বলল, ভাই, আমি আপনাকে অসম্মান করার জন্য আসিনি। আসলে আমি চাই আপনি এই প্রকল্পে আমাদের সাহায্য করুন। আপনার অভিজ্ঞতা আর নেতৃত্ব আমাদের অনেক কাজে লাগবে গি। আলতাফ সাহেব একটু চিন্তা করল। রাসেলের বিনয়ী আচরণে তার মন নরম হল। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু সব কিছু আমার সাথে পরামর্শ করে করতে হবে গু। রাসেল খুশি হল। সে বুঝতে পারল যে বিনা আর সম্মানের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। ৭০ অধ্যায়, স্কুল প্রতিষ্ঠা। আলতাফ সাহেবের সহযোগিতায় স্কুল বানানোর কাজ দ্রুত এগিয়ে চল। গ্রামের সবাই মিলে হাত লাগাল। ৬ মাস পর একটি সুন্দর প্রাথমিক স্কুল তৈরি হল। রাসেল ঢাকা থেকে কিছু শিক্ষক এনে নিযোগ দিল। স্কুল উদ্বোধনের দিন গ্রামের সবাই এল। হাজী সাহেব বলল, রাসেল বেটা, তুমি আমাদের গ্রামে আলো নিয়ে এসেছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন গু। রাসেলের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে এই কাজের জন্যই পাঠিয়েছেন। স্কুলে ভর্তির জন্য অনেক বাচ্চা এল। রাসেল দেখল যে অনেক গরিব পরিবারের বাচ্চারা বইখাতা কিনতে পারছে না। রাসেল সিদ্ধান্ত নিল যে গরিব বাচ্চাদের বিনামূল্যে বইখাতা দেবে। তার নিজের বেতনের টাকা দিয়েই এই খরচ চালাল। ৮৮ অধ্যায়, স্বাস্থ্যসেবা। স্কুলের পর রাসেল গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র করার পরিকল্পনা করল। এই কাজটা আরও কঠিন ছিল। রাসেল ঢাকা গিয়ে একজন ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার সাহেব বলল, আমি সপ্তাহে একবার আসতে পারব। কিন্তু একজন নার্স সব সময় থাকতে হবে গি। রাসেল গ্রামে ফিরে এসে সবার সাথে কথা বলল। গ্রামেই একটি মেয়ে ছিল সালমা, যে নার্সিং ট্রেনিং নিয়েছিল কিন্তু কাজ পাচ্ছিল না। রাসেল সালমার বাবার সাথে কথা বলল। চাচা, সালমা যদি এই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করে তাহলে গ্রামের অনেক উপকার হবে গি। সালমার বাবা রাজি হল। সালমাও খুশি হল যে সে নিজের গ্রামেই কাজ করতে পারবে। ৩ মাস পর স্বাস্থ্যকেন্দ্র চালু হল। প্রথম দিনেই অনেক রোগী এল। একটি বুড়ি এসে রাসেলের হাত ধরে বলল, বেটা, তুমি আমাদের জন্য কি করেছ? আল্লাহ তোমার মঙ্গল করুন গো। ৪৯ অধ্যায়, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ। গ্রামে কাজ করতে গিয়ে রাসেল পরিবার থেকে দূরে থাকতে হতো। মাসে একবার বাড়ি যেত। একদিন ফাতিমা ফোন করে বলল, রাসেল, ইউসুফ তোমার জন্য খুব কাঁদে। তুমি কি একটু বেশি বাড়িতে থাকতে পার? রাসেল মনে মনে কষ্ট পেল।
সে জানত পরিবারের জন্য সময় দেওয়া খুব জরুরি। কিন্তু গ্রামের কাজও ছেড়ে দেওয়া যায় না। সেই রাতে রাসেল অনেক চিন্তা করল। সে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আমি কি করব? পরিবারের দায়িত্ব আছে, আবার মানুষের সেবার দায়িত্বও আছে কি। পরদিন সকালে ফজরের নামাজের পর রাসেল কুরআন খুল। তার চোখে পড়ল একটা আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন গু। রাসেল বুঝতে পারল আল্লাহ কোনো না কোনো উপায় করে দেবেন। সেই দিনই দুপুরে রাসেলের বস করিম সাহেব ফোন করল। রাসেল, তোমার কাজ দেখে আমি খুব খুশি। আমি চাই তুমি ঢাকায় ফিরে এস। তোমাকে প্রমোশন দেব। আর এই গ্রামের প্রকল্প তুমি ঢাকা থেকে পরিচালনা করতে পারগো। রাসেল খুব খুশি হল। এটাই ছিল তার সমস্যার সমাধান। ২০ অধ্যায়, ঢাকায় প্রত্যাবর্তন। ঢাকায় ফিরে এসে রাসেল পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারছিল। ইউসুফ তখন ৩ বছরের হয়েছে। খুব সুন্দর বাচ্চা। রাসেল প্রতিদিন ইউসুফকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। আর গল্প বলত নবীদের জীবনী। একদিন ইউসুফ বলল, আব্বা, আমি বড় হয়ে আপনার মতো মানুষের সেবা করব গু। রাসেলের চোখে পানি এল। সে বুঝতে পারল সন্তানের উপর বাবার প্রভাব কত গভীর। এদিকে রাসেলের কাজেরও অনেক উন্নতি হল। সে এখন একটা বিভাগের প্রধান। অনেক প্রকল্প তার তত্ত্বাবধানে চলছে। কিন্তু সাফল্যের মধ্যেও রাসেল তার আসল লক্ষ্য ভুলে যায়নি। সে নিয়মিত দান খরাত করত। গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিত। ২১ অধ্যায়, সাম্প্রদায়িক সেবা। রাসেল দেখতে পেল ঢাকা শহরেও অনেক সমস্যা আছে। বস্তিতে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার মান খুব খারাপ। সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটা ছোট সংগঠন তৈরি করল। নাম দিল সেবা সংস্থা গু। প্রতি শুক্রবার তারা বিভিন্ন বস্তিতে যেত। ফ্রি চিকিৎসা সেবা দিত। বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করত। একদিন রাসেল একটা বস্তিতে গিয়ে দেখল একটা বাচ্চা খুব কাঁদছে। রাসেল তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বেটা? বাচ্চাটি বলল, আমার মা অসুস্থ। কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই গে। রাসেল তাড়াতাড়ি বাচ্চার মাকে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার খরচ দিল। বাচ্চার মা সুস্থ হয়ে বলল, ভাই, আপনি আমার জন্য এত করলেন কেন? রাসেল বলল, আপা, আমাদের নবী সা বলেছেন, মানুষের সেবা করাই আল্লাহর সেবা গু। ২২ অধ্যায়, পারিবারিক সুখ। রাসেল আর ফাতিমার সংসারে অনেক সুখ ছিল। তারা একে অপরকে সম্মান করত। একসাথে নামাজ পড়ত। কুরআন তেলাওয়াত করত। ইউসুফ এখন ৫ বছরের। খুব মেধাবী বাচ্চা। রাসেল তাকে একটা ভালো ইসলামী স্কুলে ভর্তি করিয়েছে। একদিন ইউসুফ স্কুল থেকে এসে বলল, আব্বা, আমাদের ক্লাসে একটা বাচ্চা খুব কাঁদছিল গু। কেন? তার বাবা মা তার স্কুলের ফি দিতে পারছে না আগে। রাসেল মুচকি হাসল। সে জানত তার সন্তান কোন দিকে যাচ্ছে। তুমি কি মনে কর আমাদের তাকে সাহায্য করা উচিত? ইউসুফ খুশি হয়ে বলল, হ্যাঁ আব্বা। আমরা তো সবসময় অন্যদের সাহায্য করি গু। পরদিন রাসেল স্কুলে গিয়ে সেই বাচ্চার ফি দিয়ে দিল। এদিকে ফাতিমার আবার সন্তান আসার খবর। রাসেল খুব খুশি। তারা দোয়া করছিল যেন এবারও একটা নেক সন্তান পায়। ২৩ অধ্যায়, দ্বিতীয় সন্তান। ফাতিমার একটি মেয়ে হল। নাম রাখল আয়েশা। খুব সুন্দর বাচ্চা। ইউসুফ খুব খুশি। সে প্রতিদিন ছোট বোনের যত্ন নিত। রাসেল দেখত যে ইউসুফ খুব দায়িত্বশীল একটা বাচ্চা হয়ে উঠছে। সে অন্যদের সাহায্য করতে ভালোবাসে। নামাজ কালাম নিয়মিত করে। একদিন রাসেল ইউসুফকে বলল, বেটা, তুমি বড় হয়ে কি হতে চাও? ইউসুফ বলল, আব্বা, আমি ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করতে চাই। আর কুরআনও মুখস্থ করব উ। রাসেল খুব গর্বিত হল। সে বুঝতে পারল তার সন্তান সঠিক পথে যাচ্ছে। ২৪ অধ্যায়, বড় পরিকল্পনা। রাসেল এতদিনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। সে ভাবল আরও বড় কিছু করার। সে তার কিছু বন্ধু এবং সহকর্মীদের নিয়ে একটা বড় পরিকল্পনা করল। দেশের বিভিন্ন গ্রামে স্কুল আর হাসপাতাল তৈরি করা। কিন্তু এই কাজের জন্য অনেক টাকার দরকার। রাসেল ভাবল কিভাবে ফান্ড সংগ্রহ করবে। সে বিভিন্ন ধনী ব্যক্তিদের সাথে যোগাযোগ করল। অনেকেই সাহায্য করতে রাজি হল। একদিন একজন বিজনেসম্যান হাজি করিম সাহেব রাসেলকে বলল, তুমি যে কাজ করছ এটা খুব ভালো। আমি তোমাদের নিয়মিত অনুদান দেব গু। রাসেল খুব খুশি হল।
সে বুঝতে পারল আল্লাহ তার কাজে সাহায্য করছেন। পঞ্চবিংশ অধ্যায় সম্প্রসারণ। পরের বছর রাসেলের সংস্থা দেশের 5টি জেলায় কাজ শুরু করল। তারা 10টি স্কুল আর 5টি স্বাস্থ্যকেন্দ্র চালু করল। রাসেল প্রতি মাসে এসব জায়গা ভিজিট করত। সে দেখত যে তার কাজের প্রভাব কেমন হচ্ছে। একটা গ্রামে গিয়ে সে দেখল যে তাদের তৈরি স্কুল থেকে পাস করা একটা ছেলে এখন ডাক্তার হয়েছে। সে আবার নিজের গ্রামে ফিরে এসে মানুষের সেবা করছে। রাসেল বুঝতে পারল এটাই হল প্রকৃত সাফল্য। শুধু নিজের উন্নতি নয়, অন্যদের উন্নতিতে সাহায্য করা। ষড়বিংশ অধ্যায় পরবর্তী প্রজন্ম। ইউসুফ এখন 10 বছরের। সে কুরআনের অর্ধেক মুখস্থ করে ফেলেছে। পড়াশোনাতেও খুব ভালো। আয়েশা 5 বছরের। সেও স্কুলে ভর্তি হয়েছে। খুব মিষ্টি এবং বুদ্ধিমতী। রাসেল দেখত তার সন্তানরা অন্য বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করে। তারা গরিব বন্ধুদের সাহায্য করে। একদিন ইউসুফ বাড়িতে এসে বলল, আব্বা, আমি আমার পকেট মানি জমিয়ে একটা গরিব বাচ্চার বই কিনে দিয়েছি গু। রাসেল খুশি হয়ে বলল, খুব ভালো কাজ করেছ বেটা। আল্লাহ তোমাকে বরকত দিন গু। ফাতিমাও খুব খুশি। সে বলল, আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা সঠিক পথে যাচ্ছে গিউ। সপ্তবিংশ অধ্যায় স্বীকৃতি। রাসেলের কাজের জন্য সে বিভিন্ন পুরস্কার পেতে লাগল। সরকার থেকেও সম্মাননা পেল। কিন্তু রাসেল কখনো গর্বিত হল না। সে সবসময় মনে রাখত যে এসব আল্লাহর রহমত। একদিন একটা অনুষ্ঠানে রাসেলকে সম্মাননা দেওয়ার সময় বলতে বলল। রাসেল মাইকে বলল, আমি যা কিছু করতে পেরেছি সব আল্লাহর রহমত। আমার মা, আমার স্ত্রী এবং অনেক মানুষের দোয়া আর সাহায্যে এটা সম্ভব হয়েছে। আমি শুধু একটা মাধ্যম গু। উপস্থিত সবাই তার কথায় মুগ্ধ হল। তারা বুঝতে পারল রাসেল একজন সত্যিকারের বিনয়ী মানুষ। অষ্টাবিংশ অধ্যায় পরিবারের ভবিষ্যৎ। ইউসুফ এখন 5 বছরের। সে কুরআন পুরো মুখস্থ করে ফেলেছে। পড়াশোনাতেও খুব ভালো। সে ডাক্তার হতে চায়। আয়েশা 10 বছরের। সেও কুরআন মুখস্থ করছে। আর ইঞ্জিনিয়ার হতে চায়।